আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহিদা সালাম। শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে সরকার। এতে দেশটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে শুল্ক সমন্বয়ের প্রস্তাব থাকবে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি স্পষ্ট করা হবে। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। বাংলাদেশি পণ্যের উপর নতুন করে ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আগে যেখানে বাংলাদেশি পণ্য গড়ে ১৫.৬২% শুল্ক দিয়ে মার্কিন বাজারে প্রবেশ করত, শুধু বাংলাদেশি নয়, এশিয়ার অন্যান্য দেশও নতুন করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে শুল্ক নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে অর্থ উপদেষ্টার নেতৃত্বে সচিবালয়ে বৈঠকে বসেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠক শেষে বিস্তারিত জানান বাণিজ্য, পরিকল্পনা এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টারা। আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতে শিফট হবে। আমরা আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। আমরা ইমিডিয়েট কিছু অ্যাকশন নিব, বাট দেন উইল ক্লোজলি মনিটর দি সিচুয়েশন। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ ঠিক রেখে কাজ করবে সরকার। ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, এই যে ৫৪-৫২% আপনার সংখ্যাগুলো দেখছেন। এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে। যত শীঘ্র সম্ভব এখানে রেশনালাইজ করব, এটাকে আরও স্মুথ করব, যাতে দুই দেশের বাণিজ্যে আরও প্রসার লাভ করে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমান জানান, ২-১ দিনের মধ্যেই শুল্ক আরোপের বিষয়টি স্পষ্ট হবে। গতকালকে আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের অ্যাম্বাসেডর উনি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে আমরা যা সংকেত পাচ্ছি সেটা আমাদের চিন্তাধারার সঙ্গে সাযুজ্য আছে। সুতরাং আমরা মনে করছি যে আগামী ১-২ দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। বৈঠকে সরকার তড়িৎ পদক্ষেপ নেয় সন্তোষ প্রকাশ করেন ব্যবসায়ী প্রতিনিধিরা। ব্যবসায়ী সম্প্রদায় আমাদের একটা স্বস্তির জায়গা আজকে তৈরি হয়েছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ। চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পাবার বিষয়ে আশাবাদ জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, শর্ত পূরণের সবকিছু করেছে সরকার। আইএমএফ জানিয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল। রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরও পদক্ষেপ নিতে হবে। এছাড়া চলতি মাসে আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে যাবেন অর্থ উপদেষ্টা। জুনে অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদের কথাও জানান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেনি বলেই টিউলিপ সিদ্দিক পদত্যাগে বাধ্য হয়েছিলেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। বলেন, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এসব মন্তব্য করেন তিনি। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও 2টি মামলা করা হবে বলেও জানান ডক্টর আব্দুল মোমেন। এছাড়া দুদকের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান আসামি হতে পারেন বলেও জানান তিনি। শান্তি একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প কারখানা স্থাপনেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর ফলে বাংলাদেশ সহ এ অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। পাশাপাশি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। China is our friend and 50 years of history.
বাংলাদেশ ও চীনের মধ্যকার 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সাফল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবেই বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। During my visit is to build the Chinese চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। তিনিও সেখানে চিকিৎসা নেবেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ে এবং তার গলার ধমনীতে রক্ত চলাচলেও জটিলতার সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসায় ফলো আপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে গেলেন তিনি। ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ বিল 2025 পাশের মধ্য দিয়ে দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে, এমন অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ভারতের 20 কোটি মুসলমানদের ধর্মীয় ঐতিহ্য, অধিকার, সংস্কৃতি ও স্বার্থবিরোধী এই আইনকে অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। মুসলমানদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে উদ্বেগ প্রকাশ করে বিএনপি। নতুন আইনে শত শত বছর আগে প্রতিষ্ঠিত ওয়াকফ জমির উপর গড়া মসজিদ এবং অন্যান্য ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025-এ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তি দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা খাতে বিনিয়োগ ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিকে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। বিনিয়োগ সম্মেলন 2025 আয়োজনের সকল প্রস্তুতিও প্রায় শেষের দিকে। আগামী 7 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত 4 দিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ 50টিরও বেশি দেশের প্রতিনিধিরা। স্বৈরাচার উৎখাতে অনেক মানুষ প্রাণ দিয়েছে, তবে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। টাঙ্গাইলের গোপালপুরে 17 বছর পর কারামুক্ত দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম আলু বলেন, বিগত 16 বছর ও জুলাই আগস্টে শহীদদের রক্ত বৃথা যাবে যদি আওয়ামী লীগকে চিরতরে দেশ থেকে নিশ্চিহ্ন না করা হয়। ফিলিস্তিনে গাজা উপত্যকা ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে সাধারণ গাজাবাসীদের পক্ষ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানানো হয়। এই ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে লন্ডন, প্যারিস, মরক্কো সহ বিশ্বের বিভিন্ন দেশে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে খোদ তেল আবিবেও। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দেশের 8টি বিভাগে স্পোর্টস হাব করা হবে বলে জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে ঢাকা স্টেডিয়ামে র্যালি শেষে এমন কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় এসব স্পোর্টস হাব হবে বলে জানান আসিফ মাহমুদ। এই উদ্যোগটি ক্রীড়া বিকেন্দ্রীকরণের পাশাপাশি প্রতিটি বিভাগে উন্নত মানের স্পোর্টস ফ্যাসিলিটিও নিশ্চিত করা হবে বলে মনে করে ক্রীড়া উপদেষ্টা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।